আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান সাহেবের কথিত এক্স হ্যান্ডল পোস্টকে ঘিরে দেশব্যাপী যখন জল্পনা এখনো তুঙ্গে, ঠিক সেই মুহূর্তেই জামায়াতের আরেক হাই প্রোফাইল নেতা, ঢাকা 17 আসনের ম খালেদুজ্জামান, জামায়াত থেকে ক্যান্ডিডেট, সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি আরেকটি বড় রকমের ব্লান্ডার ঘটিয়ে ফেললেন, বড় ভুল। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। সো যেটি বলছিলাম যে জামায়াত আমিরের কথিত এক্স হ্যান্ডল পোস্ট, কথিত কেন বলছি? কারণ জামায়াত থেকে বলা হয়েছে তাদের অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল এবং তারা এই বিষয়ে থানায় জিডি করেছে, বিষয়টি তদন্তাধীন, তাই এটি কোনো নির্ভরযোগ্য বিষয় নয়। তাদের দাবি অনুযায়ী এটি হ্যাক থাকা অবস্থায় কেউ সিচুয়েশনের সুযোগ নিয়েছে, এই পোস্ট বানিয়ে তার নামে ছেড়ে দিয়েছে, জামায়াত আমিরের নামে। তো এটি নিয়ে বিতর্ক তুঙ্গে সারা দেশে, জামায়াতের পক্ষ থেকে কাউন্টার দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো সেই জন্য আমি বলছি কথিত, এবং আমি আমার আগের এপিসোডে বলেছি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। জামায়াত আমিরকে আমরা যতটুকু জানি, তিনি এমন মন্তব্য নারীদের সম্পর্কে করতে পারেন না। তো যদিও আল জাজিরার সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি অন্যরকম একটি মন্তব্য করেছিলেন, সেইটি অপমানজনক মন্তব্য বলা যাবে না, ধর্মবিশ্বাসীদের কাছে সেটা ঠিক আছে। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার সেই মন্তব্য হয়তো ঠিক আছে, অন্যভাবে এটি নিয়ে তর্ক বিতর্ক আলোচনা থাকতে পারে। তো সেই বিষয়ে আমি যাচ্ছি না, বাট তার পোস্ট ঘিরে যেসব কথাবার্তা চলছে বা পোস্টে যেই কথা, যেই বক্তব্য তার নামে ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি আমার কাছে মনে হয়নি যে জামায়াত আমির এটি বলতে পারেন বা লিখতে পারেন। তো যাই হোক, এর বাইরেও প্রিয় দর্শক শ্রোতা, আমি কিন্তু গত 18 মাসে জামায়াত সম্পর্কে, শিবির সম্পর্কে, তাদের সদাচরণ, জামায়াত শিবিরের কর্মীদের সদাচরণ নিয়ে একাধিক এপিসোড বানিয়েছি, প্রশংসা করেছি তাদের বিভিন্ন কারণে। কারণ বিপরীতে যে চিত্রটি পেয়েছি সেটি চাঁদাবাজির চিত্র, ভীতি প্রদর্শনের চিত্র, টেন্ডারবাজির চিত্র, দখলদারিত্বের চিত্র। বাট জামায়াত শিবিরের নেতাকর্মীদের কাছ থেকে বলতে গেলে এগুলো পাইনি। আমার কোনো অভিজ্ঞতা নেই, আমার পরিচিতরও কারো কোনো অভিজ্ঞতা নেই যে কেউ তাদের দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিলেন, তারা চাঁদাবাজির মতো কোনো ঘটনায় জড়িয়েছিলেন গত 18 মাসে, এটি আমার নলেজে নেই। দু একটি বিচ্ছিন্ন ঘটনা আমি পত্রিকায় দেখেছি ঘটেছে এখানে ওখানে, বাট সেটি খুবই বিচ্ছিন্ন, খুবই নগণ্য। আচ্ছা, আর অপরপক্ষে আমি রাগঢাক করবো না, বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চাঁদাবাজি ছাড়া আর কিছু করেইনি গত 18 মাসে। একটি কাজ তারা করেছে, মনোযোগ দিয়ে, কারণ তারা বহুদিন ধরে ক্ষুধার্ত, তাদের সেই ক্ষুধা মেটাতে হয়েছে, তারা সেটি করেছে এবং সেটির প্রমাণ আমাকে দিতে হবে না, বিএনপিই দিয়েছে। তারেক রহমান সাহেব লন্ডনে বসে থাকা অবস্থায় 10,000 নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে, কম বেশি, চাঁদাবাজির অপরাধে। তো সেই জন্যে তাদের নিয়ে হয়েছে আমার নেতিবাচক কন্টেন্ট। আমি তাদের বিরুদ্ধে আমার কিছু নেই, ব্যক্তিগত কোনো কিছু নেই, তারেক রহমান সাহেব সম্পর্কে নেই, বিএনপি সম্পর্কে নেই, বা কোনো অঙ্গ সংগঠন সম্পর্কে নেই, বাট তাদের কার্যকলাপের কারণে নেগেটিভ এপিসোড করতে হয়েছে। আর জামায়াত শিবির সম্পর্কে পজিটিভ কথা বলতে হয়েছে, যা তাদের কাছ থেকে পেয়েছি। বাট আমির সাহেবের এই সাম্প্রতিক কথিত এই বিতর্কিত পোস্ট নিয়ে যখন ঝামেলা চলছে, ঠিক সেই মুহূর্তেই সম্প্রতি, ঠিক নির্দিষ্ট করে দিনটি জানি না, অতি সম্প্রতি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পাস করবার চেষ্টা করছিলেন ঢাকার 17 আসনের প্রার্থী ম খালেদুজ্জামান সাহেব। যদ্দূর জানি, আমার ভুল না হলে তিনি একজন মেডিকেল ডক্টর, ফিজিশিয়ান, একজন চিকিৎসক, শিক্ষিত মানুষ আমি বলবো। তো তিনি ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পাস করবার চেষ্টা করছিলেন, গানম্যান সঙ্গে ছিল। তো সেনা সদস্যরা তাকে আটকে দেন যে গানম্যান নিয়ে বা গান নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে সিভিলিয়ানরা পাস করতে পারেন না, তো আপনিও পারবেন না। তো এইটিকে কেন্দ্র করে একটি বৎসা বা বাদানুবাদ, অল্টারকেশন বলতে পারি আমরা, সেটি হয়েছে সেনা সদস্যদের সঙ্গে খালেদুজ্জামান সাহেবের। তো সেইটি আমি কথা বলবো, সেটি নিয়ে আজকে, এবং কথা বলার দরকার আছে। আর জামায়াত শিবিরের ভাই বোনদের অনুরোধ করবো, যারা আমাকে দেখছেন এবং দেখবেন এবং আমার বক্তব্য শুনবেন, তাদের অনুরোধ করব, দয়া করে মাথা ঠান্ডা রাখবেন, আমার সম্পর্কে কোনো নেতিবাচক কমেন্ট করবেন না। করলেও আমার কিছু আসে যায় না, কারণ আমার কিন্তু এটিই কাজ। আমি একটু আগেই বলেছি, যখন আমি ভালো মনে করেছি, সদাচরণের প্রমাণ পেয়েছি, ইতিবাচক এপিসোড বানিয়েছি। আবার 1-2 জন নেতাকর্মী অসদাচরণ করলে সেই বিষয়ে কথা বলবো। তাই দয়া করে স্রোতে গা ভাসাবেন না, আমার সম্পর্কে নেতিবাচক মন্তব্য করবেন না, না করাটা আপনাদের জন্য ভালো। ধৈর্য রাখতে হবে এবং সহ্য ক্ষমতা বাড়াতে হবে, কেমন?
কারণ আপনাদের নেতাকর্মীরাও মানুষ, মানুষ তো ভুল করে। তাই আমাকে সহ্য করবেন দয়া করে, কারণ আমি জানি এরকম হয়েছে অতীতে আমার সম্পর্কে। বিএনপি আমাকে বানিয়েছে জামায়াত কর্মী, যে আপনি ঘুরিয়ে পেঁচিয়ে জামায়াতের পক্ষে কথা বলেন, ফাইন। বিএনপি আমাকে বানিয়েছে এনসিপির দালাল, ফাইন। বিএনপি আমাকে বানিয়েছে বা অন্যরা আমাকে বানিয়েছে আমি অধ্যাপক ইউনূসের পেইড এজেন্ট, ইউনূস সেন্টারের লোক। তো আমি একই সঙ্গে এত কিছু হতে পারি না। যুক্তি বাস্তবতা এই কথা বলে না, এটি একজন লোকের পক্ষে এত কিছু হওয়া সম্ভব না। সো ইতিমধ্যে আমি অনেক কিছু হয়ে গিয়েছি, তাই জামায়াতের ভাই বোনদের বলবো, আমি বিএনপিতে জয়েন করেছি বা অন্য পোল্টি মেরেছি, ঘুরে গেছি 180 ডিগ্রিতে, দয়া করে এসব বলা থেকে বিরত থাকবেন, আপনাদের সময় বাঁচিয়ে দিলাম। ওকে, সো যেটি বলছিলাম, খালেদুজ্জামান সাহেবের সেই বদসা বা বাদানুবাদের ব্যাপারটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, করতেই হবে এটি, কারণ জামায়াত নেতাকর্মীদেরও সতর্ক হতে হবে। শব্দ চয়নে, বাক্য গঠনে, সিচুয়েশন সম্পর্কে অ্যালার্ট থাকতে হবে। কোথায় কি বলছেন, সেই জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আপনার বক্তব্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই বহু কিছু বিবেচনা নেওয়ার আছে। কারণ ভোটের বাকি আছে 1 সপ্তাহ। এভরি ওয়ার্ড ম্যাটার্স, প্রত্যেকটি শব্দ ম্যাটার করে। সেদিক থেকে আমার এই সমালোচনামূলক বক্তব্য শুনতে হবে, আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনাদের নেতাকর্মীদের অ্যালার্ট করতে হবে সেই আলোকে। খালেদুজ্জামান যখন ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন তার পরিচয় জানতে চাওয়া হয়। এই সময় প্রার্থীর সঙ্গে থাকা একজন বলেন, ভাই উনি হলেন এই আসনের এমপি ক্যান্ডিডেট, ঠিক আছে? আচ্ছা, কোন দলের স্যার? এমন প্রশ্ন রাখেন ক্যান্টনমেন্টে প্রবেশ পথে থাকা সেনা সদস্য। তখন জবাবে বলা হয় জামায়াত ইসলামের। সেনা সদস্য বলেন, বুঝতে পেরেছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার স্বার্থে গান নিয়ে। আচ্ছা, তখন খালিদুজ্জামান বলেন, আপনারা তো গান নিয়ে বসে আছেন। প্রিয় দর্শক শ্রোতা, নোটিস করবেন একজন ডাক্তার সাহেবের বক্তব্য, তাকে রাষ্ট্রের সচেতন নাগরিক মনে করব আমি, এবং জামায়াত ইসলামের একজন এমপি প্রার্থী, সেদিক থেকে গুরুত্বপূর্ণ মনে করব। আপনারা তো গান নিয়ে বসে আছেন, তারেক জিয়ার ক্ষেত্রে তো আপনারা জিব্বা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন। শব্দটি জিওবা হবে, আমি ওইভাবে পড়েছি, দুঃখিত। জিওবা, জিওবা দিয়ে রাস্তা চেটে ফেলতেছেন, আমরা কেন যেতে পারবো না? তখন সেনা কর্মকর্তা বলেন, স্যার এটা তো আমাকে বললে হবে না। প্রার্থী বলেন, আপনারা পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, পরিকল্পিতভাবে ধ্বংস করছেন। দিস ইজ টোটালি। কিছু অফিসারের জন্য সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করছেন। প্রয়োজনে আমি সেনাপ্রধানের সঙ্গে কথা বলবো, এখানে যে দায়িত্বে আছেন আপনি তার সঙ্গে কথা বলবো। কেন আমার গাড়ি আটকে রাখবেন? তিনি আরও বলেন, না না, আপনারা তো আটকে রাখছেন, দিস ইজ নট ফেয়ার। টোটালি সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করছেন ব্যক্তি স্বার্থে। ব্যক্তি স্বার্থে সরকারকেও প্রশাসনকেও আপনারা বিতর্কিত করছেন। এই সময় ওই সেনা সদস্যকে ঊর্ধ্বতন অফিসারের কাছে কল দিতে দেখা যায়। তখন ওই সেনা সদস্য বলেন, আমাকে একটু সময় দেন স্যার। জামায়াত প্রার্থী বলেন, একটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন করে রেখেছেন সারা দেশে, আপনাদের জন্য তাড়াতাড়ি দেশটা উচ্ছৃঙ্খল হবে, পুরো দেশটা বিশৃঙ্খল করছেন আপনারা। এই সময় সেনা সদস্যকে ফোনে বলতে শোনা যায়, একজন জামায়াত পদপ্রার্থী প্রবেশ করে বের হবেন, ওনার সঙ্গে গানম্যান আছেন, আমি অ্যালাউ করলাম স্যার। তখন সেনা সদস্যের উদ্দেশ্যে ওই এমপি পদপ্রার্থী বলেন, তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী আছেন খালেদুজ্জামান, বলেন বলেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, ঢাকা 17 আসনে উনি আমার ক্যান্ডিডেট। এই সময় এমপি পদপ্রার্থী ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলতে চান। খালেদুজ্জামান সেখানে দায়িত্বে থাকা সেনা সদস্যকে বলেন, আমার সঙ্গে কথা বলিয়ে দেন। এরপর এমপি পদপ্রার্থীর কাছে মোবাইলটি দেওয়া হয়। খালেদুজ্জামান ফোনের অপর প্রান্তে থাকা কর্মকর্তাকে বলেন, আসসালামু আলাইকুম, আমি এস এম খালেদুজ্জামান, ঢাকা 17 আসনের জামায়াত ইসলামের প্রার্থী। কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিওবা দিয়ে রাস্তা পরিষ্কার করে দিচ্ছেন, আমাকে কেন দেবেন না? হোয়াই নট? আপনি শুনেন, আপনার নাম কি বললেন? পরিকল্পিতভাবে আমাদের মধ্যে কেওয়াজ সৃষ্টি করছেন আপনারা। কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য সুপরিকল্পিতভাবে 5 আগস্টের পর আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আমি সেনাপ্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই। নির্বাচন কমিশন থেকে নিরাপত্তার জন্য দিয়েছে গানম্যান, আবার আপনি আমাকে যেতে দেবেন না কেন? এই সময় একজনকে ফোনের অপর প্রান্ত থেকে বলতে শোনা যায়, বডি ক্যামেরা অন করো।
তখন ওই সেনা সদস্য বলেন, বডি ক্যামেরা অন আছে স্যার। কথা শেষে খালিদুজ্জামানকে তার সঙ্গে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, তোমরা ভিডিও করো, যে আমাদের গাড়ি যেতে দিচ্ছে না। এই সময় একজন সেনা সদস্য বলেন, সরি স্যার, এখানে ভিডিও করা যাবে না। ফের খালিদুজ্জামান বলেন, আপনারা কেন দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন? অনেক মানুষ রক্ত দিয়েছে, আর রক্ত নিয়েন না আল্লাহর রাস্তে। সেনাপ্রধান দেশটাকে অত্যন্ত ঐতিহাসিকভাবে যেভাবে রক্ষা করেছেন। উত্তরে এক সেনা সদস্য বলেন, আমি তো আপনাকে যেতে নিষেধ করি নাই, আপনাকে বলেছি আপনি জাস্ট যান স্যার, কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। উত্তরে খালিদুজ্জামান বলেন, তাহলে আমাদের গানম্যান কেন দিচ্ছেন? সেনা সদস্য বলেন, ক্যান্টনমেন্টের জন্য না স্যার, ক্যান্টনমেন্টের জন্য আমরাই নিরাপত্তা দিচ্ছি। আরেক সেনা সদস্য বলেন, ক্যান্টনমেন্টে আপনি সেফ। খালিদুজ্জামান বলেন, আমরা তো পার হয়ে যাব বলছি। সেনা সদস্য বলেন, ক্যান্টনমেন্টের ভেতরে যদি কোনো প্রবলেম হয়ে থাকে দায় দায়িত্ব ক্যান্টনমেন্ট নেবে। খালিদুজ্জামান বলেন, পার হয়ে যাওয়ার পর কে দেখবে? সেনা সদস্য বলেন, ক্যান্টনমেন্টে পার হয়ে যাওয়ার পর আপনার গানম্যান থাকবে স্যার। খালিদুজ্জামান বলেন, গানম্যান থাকবে না, আপনার দল পিটাবে। আপনারা অন্য দল দিয়ে পিটায়ে আমাদের দেখবে কে? সেনা সদস্য বলেন, আমাদের ক্যান্টনমেন্টের ভেতরে আপনি সেফ। খালিদুজ্জামান বলেন, তারেক জিয়ার সঙ্গে হাজার হাজার অস্ত্র নিয়ে যাচ্ছেন। সেনা সদস্য বলেন, স্যার এই জবাব এখন দিতে পারছি না। খালিদুজ্জামান বলেন, কেন পারবেন না? সেনা সদস্য বলেন, আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো বললেন কথা বলবেন, স্যারকে বলেন। জামায়াত প্রার্থীর উদ্দেশ্যে সেনা সদস্য আরও বলেন, আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সঙ্গে কথা বলবেন, ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলবেন। অথরিটি আপনাকে কি বলছে? ওই সেনা সদস্যদের কাছে পাশ থেকে প্রশ্ন রাখা হয়। তখন সেনা সদস্য বলেছে গানম্যান যাওয়া নিষেধ, যেতে গেলে আমাদের সহযোগিতা করতে হবে স্যার। তখন জামায়াত প্রার্থী বলেন, না না, সহযোগিতা না, আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করছেন। প্রিয় দর্শক শ্রোতা, বক্তব্য আরও দীর্ঘ। এই বৎসার কথোপকথন আমি সেটি পড়লাম না, আমিও ধৈর্য রাখতে পারছিলাম না। হি ওয়াজ জাস্ট টকিং রাবিশ, ননসেন্স। বারবার একই কথা ঘুরিয়ে পেঁচিয়ে তিনি বলছিলেন, দেশটাকে ধ্বংস করে ফেলছেন, এটা হয়েছে ওটা হয়েছে। হোয়াট ননসেন্স! আমি অবাক, আমি বিশ্বাস করতে পারছি না। প্রথমত তিনি একজন ডাক্তার, এটি কি করে সম্ভব? একজন ডাক্তার ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে একটা অল্টারকেশনে সেনা সদস্যদের, সেনা কর্মকর্তাকে এইভাবে আক্রমণ করা, আপনারা দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছেন, শেষ করে ফেলছেন, কি বোঝাতে চাইছেন উনি? আমি জানি না আসলে। আমি যার পণ্যায় হতাশ হয়েছি একেবারে। আমি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। এর মতো লোক কী করে জামায়াতের প্রার্থী হতে পারেন ঢাকার 17 আসন থেকে? এই লোকটির ধৈর্য, সহ্য গুণ সব কিছু তিনি বিসর্জন দিয়েছেন। অবিশ্বাস্য, ভাবতে পারছি না। তো এই আচরণ এখন যারাই করবেন, এখন তারেক রহমান নিজেই করছেন। জামায়াতের আমির সাহেবের সেই পোস্টকে কেন্দ্র করে তারেক রহমান বিভিন্ন সমাবেশে সেটিকে হাইলাইট করছেন। করা তার উচিত না। অন্য নেতারাও যেহেতু তারেক রহমান করছেন, তারাও ঝাঁপিয়ে পড়েছেন। তো এখন জামায়াতের ক্যান্ডিডেট এইভাবে কথা বলছেন। সো যে যা করবেন আপনারা, 1 সপ্তাহ বাকি আছে নির্বাচনের। এভরি ওয়ার্ড ম্যাটার্স, আমি একটু আগেই বলেছি, প্রতিটি শব্দ ম্যাটার করে। তাই প্রত্যেককে ধৈর্য রেখে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এটি কোনো আচরণ হয়নি। তিনি যা বলছিলেন একেবারে রাবিশ, আবর্জনা, গার্বেজ। এগুলো কোনো কথা হতে পারে না, কোনো ভদ্রলোকের কথা হতে পারে না। আর এক কথাই বারবার উনি বলছিলেন, একটা ভাঙা রেকর্ড বারবার উনি বাজাচ্ছিলেন। হোয়াট আ শেম! জামায়াতে ইসলামের ক্যান্ডিডেট নির্বাচনে আরও সতর্ক হওয়া দরকার ছিল, আমি মনে করছি। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল একজন ক্যান্ডিডেটের, একজন সংসদ সদস্য পদপ্রার্থীর আচরণ। আর অনেক জায়গায় প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন। প্রথমত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন, দ্বিতীয়ত ব্যক্তি আক্রমণ, আক্রোশ, এইসবে তারা লিপ্ত হচ্ছেন। হানাহানি, খুনোখুনি, মারামারি, সেগুলো তো চলছেই। তো এগুলো বন্ধ হওয়া দরকার, কারণ সব কিছুর রেকর্ড থাকছে। এখন এমন কিছু কেউ করে না। আর প্রসঙ্গক্রমে বলছি, এই আচরণটি বা এই বাদানুবাদটি 2-3 দিন আগে হয়েছিল। আর এই ভিডিও যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তখন বাধ্য হয়ে খালিদুজ্জামান সাহেব আজ তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন
এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন যে এরকম আচরণের ব্যাপারে ভবিষ্যতে তিনি সতর্ক থাকবেন। ভালো, আমি তাকে সাধুবাদ জানাই, তিনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আপনি যেন তেন একটা আচরণ করে পরে দুঃখ প্রকাশ করলে তো সেটি ঢাকা যায় না, সেটি মুছে যায় না রেকর্ড থেকে। তাই সবাই সতর্ক থাকলেই বোধহয় ভালো। আমি তাকে এখন পেয়েছি, তাকে নিয়ে কথা বললাম, আর এই ভদ্রলোকের মাধ্যমে আমি অন্যদেরও দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে সভ্যতা, ভব্যতা, শিষ্টাচারের পরিচয় দেবেন আপনারা। এই ভোট বড় কথা না, আপনি রেকর্ডে থাকছেন সবসময়ের জন্যে, আপনার আচরণ, আপনার কথোপকথন, আপনার বক্তব্য, সব কিছুই। প্রিয় দর্শক শ্রোতা, এটুকুই ছিল এই এপিসোডে। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা হবে কখনোই, খুব তাড়াতাড়ি।